হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের নন কর্ডাটা পর্ব মলাস্কা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। ঠিক আছে, দেখো মলাস্কা, এই মলাস্কা পর্বের আরেকটা নাম হচ্ছে, এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। এই মলাস্কা পর্বের প্রাণীদের বলা হয় কম্বোজ প্রাণী। হ্যাঁ, কম্বোজ কথাটার মানে কি ভাই? এই পর্বের প্রাণীদের দেহ কাঠামোটা জটিল। ঠিক আছে, জটিল প্রকৃতির বা মিশ্র প্রকৃতির, এই জন্য এই পর্বের প্রাণীদের বলা হয় কম্বোজ প্রজাতির প্রাণী। ঠিক আছে, আমি লিখে দেই। ঠিক আছে, দেখো মলাস্কা এই পর্বের একটা প্রাণী হচ্ছে কি শামুক। আমাদের সবার পরিচিত কি শামুক, এই মলাস্কা পর্বের একটা প্রাণী, একটা উদাহরণ। ঠিক আছে, দেখো এই পর্বের প্রাণীদের কি বলা হয়? কম্বোজ প্রাণী বলা হয়। কম্বোজ, কেন কম্বোজ বলা হচ্ছে ভাই? কারণ এই পর্বের প্রাণীদের দেহ কাঠামোটা হচ্ছে জটিল। এই পর্বের প্রাণীদের দেহের বিভিন্ন অংশ নিয়ে গঠিত। এই পর্বের প্রাণীদের দেহ ভিন্ন ভিন্ন অংশ নিয়ে গঠিত এবং প্রতিটা অংশের একটা নির্দিষ্ট কাজ থাকে। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী বা জটিল প্রকৃতির প্রাণী। আমি আবারও বলি, শুনো, এই পর্বের প্রাণীদের দেহর বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন জটিল প্রকৃতির। ঠিক আছে, এবং প্রতিটা অংশের একটা সুনির্দিষ্ট কাজ থাকে, এই জন্য এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। এদের দেহ কাঠামোটা বা দেহের অবয়বটা ভিন্ন ভিন্ন অংশ নিয়ে গঠিত এবং প্রতিটা অংশের একটা সুনির্দিষ্ট কাজ থাকে বলে এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। ঠিক আছে, মলাস্কা পর্বের প্রাণীদের কম্বোজ প্রাণী বলা হয়। ঠিক আছে, এই পর্বের নামকরণ করেছে বিজ্ঞানী লিনিয়াস। বিজ্ঞানী লিনিয়াস এই পর্বের নামকরণ করেছে এবং এই পর্বের প্রাণীদের অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী বলা হয়। এই পর্বের প্রাণীদের কি দেহটা অঙ্গ এবং তন্ত্র নিয়ে গঠিত। ঠিক আছে, মানে এরা একটু উন্নত। ওকে, আবারও বলি, এই মলাস্কা পর্বের প্রাণীদের কম্বোজ বলা হয়। এই পর্বের প্রাণীদের এই পর্বটার নামকরণ করেছে বিজ্ঞানী লিনিয়াস। ওকে, এবং এই পর্বের প্রাণীদের কি বলা হয়? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। হ্যাঁ, ওকে, এবং তোমরা জানো, সবাই জানো, এটা একটা ইউসিলোমেট পর্ব। ঠিক আছে, মানে কি এই পর্বে কারা স্থান পেয়েছে আর কি? যাদের প্রকৃত সিলুম রয়েছে। ওকে, দেখো এই পর্বের প্রাণীদের আমরা বৈশিষ্ট্য মনে রাখবো একটা সহজ ছন্দ থেকে। ঠিক আছে, যদিও ছন্দটা একটু অদ্ভুত, তবু এই ছন্দ থেকে আমরা এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য খুব সহজে মনে রাখবো। ঠিক আছে, দেখো ছন্দটা কি? ছন্দটা হচ্ছে ইউ আর মাংসল সফট, হিমো মেন্টাল ফুসকাই খাই সল্ট। আবারও বলি, এই ছন্দটা একটু অদ্ভুত, তবু আমরা ছন্দটা মনে রাখবো, কারণ এই ছন্দ থেকে আমরা খুব সহজেই এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখবো। ছন্দটা কি? ইউ আর মাংসল সফট, হিমো মেন্টাল ফুসকাই খাই সল্ট। ফুচকা না, ওটা তো ফুসকা। ঠিক আছে, ফুসকাই খাই সল্ট। ওকে, দেখো ইউ দিয়ে আমরা কি মনে রাখবো? এদের পুষ্টিক নালী ইউ আকৃতির। ইউ দিয়ে আমরা মনে রাখবো কি? ইউ দিয়ে মনে রাখবো এদের পুষ্টিক নালী ইউ আকৃতির। এদের ইউ আকৃতির পুষ্টিক নালী রয়েছে। এদের ইউ আকৃতির পুষ্টিক নালী রয়েছে। ইউ আকৃতির পুষ্টিক নালী রয়েছে। এদের পুষ্টিক নালীটা কেমন? ইউ আকৃতির। ইউ আকৃতির পুষ্টিক নালী রয়েছে। ওকে, এদের ইউ আকৃতির পুষ্টিক নালী রয়েছে। ওকে, ইউ দিয়ে আমরা কি মনে রাখবো? এদের ইউ আকৃতির পুষ্টিক নালী রয়েছে, অর্থাৎ কি এদের নালীটা কি ভাই? পেঁচানো। ওকে, এদের নালীটা কি? পেঁচানো নালিকা ইউ আকৃতির। ওকে, এদের এই পর্বের প্রাণীদের ইউ আকৃতির পেঁচানো পুষ্টিক নালী রয়েছে। ওকে, দেখো আমরা আর দিয়ে কি মনে রাখবো? আর দিয়ে মনে রাখবো এদের রেতি জিহ্বা থাকে। এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে। ঠিক আছে, আর দিয়ে মনে রাখবো রেডুলা। এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে। রেডুলা বা রেতি জিহ্বা থাকে, মানে আল জিহ্বা। ওকে, আল জিহ্বার মতো রেডুলা বা রেতি জিহ্বা থাকে।
রেতি জিহ্বা থাকে, ঠিক আছে। এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে। এই রেতি জিহ্বাটা কেমন? এই রেতি জিহ্বাটা হচ্ছে কাইটিন নির্মিত। ওকে, হ্যাঁ, এদের কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা রেডুলা থাকে। আমরা আর দিয়ে মনে রাখবো এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে, যেটা কি দিয়ে নির্মিত? যেটা কাইটিন দিয়ে নির্মিত। এদের কাইটিন নির্মিত রেডুলা বা রেতি জিহ্বা থাকে, রেতি জিহ্বা থাকে। বুঝতে পেরেছ? আমরা আর দিয়ে কি মনে রাখবো? এদের কাইটিন নির্মিত রেডুলা বা রেতি জিহ্বা থাকে। বুঝতে পেরেছ? মাংসল দিয়ে মনে রাখবো এই পর্বের প্রাণীদের দেহটা কেমন? মাংসল। এদের কি থাকে? মাংসল পিণ্ডের মতো পথ থাকে। এদের কি থাকে? এদের মাংসল পিণ্ডের মতো পথ থাকে, মানে পা থাকে। ঠিক আছে, মাংসল দিয়ে মনে রাখবো আমরা কি? এদের মাংসল পিণ্ডের মতো পথ থাকে। এদের মাংসল পিণ্ডের মতো পদ রয়েছে, মানে পা রয়েছে। ওকে, এদের পাটা কেমন? মাংসল পিণ্ডের মতো। এদের মাংসল পিণ্ডের ন্যায় পা রয়েছে, পিণ্ডের মতো পা রয়েছে। বুঝতে পেরেছ? মাংসল দিয়ে আমরা কি মনে রাখবো? এদের মাংসল পিণ্ডের মতো পা রয়েছে। ঠিক আছে, দেখো আমরা সফট দিয়ে কি মনে রাখবো? সফট অর্থ হচ্ছে নরম, তাই না? এদের দেহটাও নরম, এদের দেহ নরম। আমরা সফট দিয়ে কি মনে রাখবো? এদের দেহ নরম, এদের দেহ নমনীয়। ঠিক আছে, এদের দেহ কেমন? নমনীয়। ওকে, এদের দেহটা নমনীয়, অর্থাৎ এদের দেহটা নরম। ওকে, দেখো আমরা হিমো দিয়ে মনে রাখবো এদের কি আছে? হিমোসিল আছে। এদের কি আছে? হিমোসিল আছে। হিমোসিলটা যেন কি ভাই? হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বর। হিমোসিল হচ্ছে কি? রক্তপূর্ণ দেহ গহ্বর। ওকে, আমরা লিখে দেই, দেখো হিমো দিয়ে মনে রাখবো হিমোসিল রয়েছে। ওকে, এদের হিমোসিল রয়েছে। এদের হিমোসিল রয়েছে। এদের হিমোসিল রয়েছে। হিমোসিলটা কি ভাই? হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বর। তুমি একটু মনে রাখবা, ঠিক আছে? হিমোসিল কি? রক্তপূর্ণ দেহ গহ্বরই হচ্ছে কি হিমোসিল। দেখো, হিমোসিল রক্তপূর্ণ দেহ গহ্বর। ওকে, তাছাড়া এদের কি আছে? হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র ও রক্তনালী রয়েছে। এদের কি আছে? পৃষ্ঠীয় হৃদযন্ত্র আছে এবং রক্তনালী আছে। ওকে, দেখো আমরা একটা ছোট চিত্র আঁকাই ফেলি। ওকে, এই যে মনে করো এটা কি এদের হিমোসিল, এটা হচ্ছে কি এদের হিমোসিল। ঠিক আছে, এদের হিমোসিল ছাড়া কি আছে? পৃষ্ঠীয় হৃদযন্ত্র আছে ভাই। হ্যাঁ, এদের কি আছে? একটা হৃদযন্ত্র আছে। এই যে দেখো আমরা মনে করো এদের একটা হৃদযন্ত্র আঁকাইতেছি। এদের কি আছে? এদের হৃদযন্ত্র আছে, মানে হৃদপিণ্ড আছে এদের। হ্যাঁ, ওকে, এদের কি আছে? এদের হিমোসিল আছে, পিঠের দিকে পৃষ্ঠীয় হৃদযন্ত্র আছে এবং কি আছে? রক্তনালীও আছে। এগুলো হচ্ছে এদের রক্তনালী। ঠিক আছে ভাই, এদের এইগুলো হচ্ছে কি? এদের রক্তনালী। দেখো রক্তটা কোথায় থাকতেছে? রক্তটা হচ্ছে হিমোসিলেও থাকতেছে, আবার থাকতেছে কোথায়? রক্তনালীতেও থাকতেছে। দেখছো এদের রক্তটা কোথায় থাকে? এদের রক্তটা থাকতেছে হিমোসিলেও থাকতেছে, রক্তনালীতেও থাকতেছে। ঠিক আছে, ওকে। এই হিমোসিলটা যেন কি ছিল ভাই? এই হিমোসিলটা ছিল রক্তপূর্ণ দেহ গহ্বর। এটা কি একটা গহ্বর? রক্তটা এদের রক্তনালীর মাঝেও থাকে, এদের গহ্বরেও থাকে, মানে দুইটা জায়গাতেই থাকে। এই জন্য এদেরকে বলা হয়
অর্ধ সংবহন তন্ত্র। এদের রক্ত সংবহন তন্ত্রটা কেমন? অর্ধমুক্ত। এদের রক্ত সংবহনটা কেমন? অর্ধমুক্ত। ঠিক আছে, দেখো এই যে অর্ধমুক্ত মানে কি সম্পূর্ণ মুক্ত না। এই হিমোসিলে যে রক্তগুলো থাকে এরা তো মুক্ত, কারণ এরা ফাঁকা গহ্বরে আছে, তাই তো। কিন্তু যে রক্তগুলো রক্ত নালীতে থাকে তারা তো বদ্ধ, তাই না? রক্ত নালীর মাঝে যে রক্তগুলো আছে তারা তো বদ্ধ, আর হিমোসিলে যে রক্তগুলো আছে এরা তো মুক্ত। তাই এক জায়গায় রক্ত আছে বদ্ধ, এক জায়গায় মুক্ত, তাই এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত। এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত। ঠিক আছে, আমি লিখে দিই। হ্যাঁ, দেখো এটা এদের কি? এটা এদের হৃদযন্ত্র। এদের হৃদযন্ত্র, হৃদযন্ত্র। ঠিক আছে, এটা এদের কি যন্ত্র? হৃদযন্ত্র। ওকে, আর এটা কি এদের? হিমোসিল। ভাই হিমোসিল কি? হিমোসিল হচ্ছে কি? হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বর। হিমোসিল, হিমোসিল হচ্ছে কি? রক্তপূর্ণ দেহ গহ্বর। ওকে, এবং এটা কি? এটা হচ্ছে এদের রক্তনালী। রক্তনালী। তাহলে দেখো এদের রক্ত কোথায় আছে? এদের রক্ত রক্তনালীর মাঝেও আছে, আবার হিমোসিলও আছে। এই জন্য এদের রক্ত সংবহন তন্ত্রকে কি বলা হয়? অর্ধমুক্ত বলা হয়। এটা অবশ্যই মনে রাখবা। ওকে, এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। ওকে, আমি লিখে দেই। এদের হিমোসিল ছাড়াও এদের কি আছে? দেখো পয়েন্টগুলো লিখে দেই। হিমোসিল ছাড়াও কি আছে? পৃষ্ঠীয় হৃদযন্ত্র আছে। ওকে, দেখো হিমোসিল ছাড়াও হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র ও রক্তনালী রয়েছে। পৃষ্ঠীয় হৃদযন্ত্র, পৃষ্ঠীয় মানে পিঠের দিকে হৃৎপিণ্ডটা থাকবে। হ্যাঁ, হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র মানে হৃদযন্ত্র কেন বলা হচ্ছে? এই হৃৎপিণ্ডটার মাঝে কি থাকবে? অনেকগুলো কি থাকবে? আচ্ছা দেখো এদের কি হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র রয়েছে। পৃষ্ঠীয় হৃদযন্ত্র রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে আর কি এদের পিঠের দিকে। ওকে, হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র রয়েছে, হৃদযন্ত্র ও রক্তনালী রয়েছে। হৃদযন্ত্র ও রক্তনালী রয়েছে, রক্তনালী রয়েছে। ঠিক আছে, হিমোসিল ছাড়াও কি আছে? হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র ও রক্তনালী আছে। এই দেখো পৃষ্ঠীয় হৃদযন্ত্র আছে এবং রক্তনালী আছে। ওকে, এবং কি মনে রাখবা? এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত, তাই না? এদের রক্ত সংবহন তন্ত্রটা কেমন ভাই? অর্ধমুক্ত। আমি কিন্তু এটা বলে দিয়েছি, কারণ রক্তটা হিমোসিল নামক ফাঁকা গহ্বর মুক্ত অবস্থায় থাকে এবং রক্তনালীর মাঝে রক্তটা বদ্ধ অবস্থায় থাকে। ওকে, এই জন্য এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত। এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত, মানে সম্পূর্ণ মুক্ত না, অর্ধমুক্ত। অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। ওকে, এদের রক্তে কি থাকে? হিমোসায়ানিন ও এমিবোসাইট নামক রক্তকণিকা থাকে, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এদের যে রক্তটা আছে, তাই না, এদের রক্তে রক্তকণিকাও থাকবে। ওকে, এই রক্তকণিকা কোন কয় ধরনের? দুই ধরনের থাকবে, একটা হচ্ছে হিমোসায়ানিন আর একটা হচ্ছে এমিবোসাইট। এদের রক্তে হিমোসায়ানিন এবং এমিবোসাইট নামক রক্তকণিকা থাকে। ঠিক আছে, ওকে, হিমোসায়ানিন রঞ্জকটা কি? আমিষ ও কপার দিয়ে তৈরি। ঠিক আছে, আমি লিখে দেই। রক্তে কি থাকে? হিমোসায়ানিন ও এমিবোসাইট নামক রক্তকণিকা থাকে। হিমোসায়ানিন ঠিক আছে, এই হিমোসায়ানিনটা কেমন? কি দিয়ে গঠিত? এই রঞ্জকটা, এই হিমোসায়ানিন রঞ্জকটা হচ্ছে কি? কপার দিয়ে এবং আমিষ দিয়ে তৈরি। ঠিক আছে, দেখো হিমোসায়ানিন কি দিয়ে তৈরি? আমিষ যোগ কপার, আমিষ ও কপার দিয়ে তৈরি।
আমিষ যোগ কপার। এদের কি হিমোসায়ানিন ও এমিবোসাইট নামক রক্তকণিকা থাকে। এমিবোসাইট নামক এমিবোসাইট, এদের হিমোসায়ানিন ও এমিবোসাইট রক্তকণিকা থাকে নামক রক্তকণিকা থাকে। ওকে, কি মনে রাখবো? এদের কি হিমো দিয়ে আমরা মনে রাখবো এদের হিমোসিল রয়েছে। হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র ও রক্তনালী রয়েছে। ঠিক আছে, এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। এদের রক্ত সংবহন তন্ত্রটা কেমন? এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত এবং এদের রক্তে হিমোসায়ানিন ও এমিবোসাইট নামক রক্তকণিকা থাকে। এই হিমোসায়ানিন আমিষ এবং কপার দিয়ে তৈরি। হিমোসায়ানিন রঞ্জকটা আমিষ এবং কপার দিয়ে তৈরি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে মেন্টাল দিয়ে আমরা কি মনে রাখবো? এই মেন্টাল দিয়ে মনে রাখবো আমরা মেন্টল। এই মেন্টলটা কি ভাই? মেন্টল নামক এদের থাকবে পাতলা পর্দা থাকবে, যেটা দিয়ে এদের দেহের আবরণটা আবৃত থাকবে। এদের যে দেহের আবরণটা আছে, এদের যে দেহটা আছে, দুঃখিত, এদের দেহটা মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকবে। আবারও বলি, এদের দেহ মেন্টল নামক আবরণে আবৃত থাকবে। ঠিক আছে, আর মেন্টল হচ্ছে এক ধরনের চুনময় পদার্থ। ওকে, আচ্ছা দেখো মেন্টাল দিয়ে আমরা কি মনে রাখবো? যে মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। মেন্টল নামক পাতলা আবরণে এদের দেহ আবৃত থাকে। মেন্টাল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মেন্টল। মেন্টল মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। ঠিক আছে, এদের দেহটা কি থাকে ভাই? মেন্টল নামক, এই মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। আর মেন্টল থেকে চুনময় পদার্থ খরিত হয়ে শক্ত খোলক গঠিত হয়। এই মলাস্কা পর্বের যে প্রাণীগুলো আছে এদের কি থাকে? একটা শক্ত খোলক থাকে না? এই শক্ত খোলক থাকে। এই শক্ত খোলকটা কিভাবে তৈরি হয়? এই মেন্টল নামক পাতলা আবরণ থেকে একটা চুনময় পদার্থ খরিত হয়। মেন্টল থেকে একটা চুনময় পদার্থ খরিত হয়ে এদের দেহে কি হয়? শক্ত খোলক তৈরি হয়। ঠিক আছে, কেমন দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন, এটা তো লিখে ফেলেছি, এটা মুছে দেই। দেখো কেমন, মনে করো এটা হচ্ছে কি এদের দেহ। এদের দেহটা কেমন? মাংসল, নরম। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি ভাই? এদের দেহটা। এদের দেহটা কেমন? নমনীয়। ঠিক আছে, ওকে, এদের দেহটা হচ্ছে নমনীয়, নরম। এদের দেহে কি থাকে? এদের দেহ মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। এদের দেহটা কি ভাই? এই যে একটা মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। হ্যাঁ, কলমগুলো দেখো, এদের দেহটা মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। এই দেখো আমরা মেন্টল নামক একটা পাতলা আবরণ দিয়ে ফেলছি। ওকে, দেখো এটা হচ্ছে কি এদের দেহ। এদের দেহটা কি থাকে ভাই? এদের দেহটা এই মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। এদের দেহটা মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। ঠিক আছে, এবং এই মেন্টল থেকে কি হয়? একটা চুনময় পদার্থ খরিত হয়, যেই পদার্থের জন্য এদের খোলকটা শক্ত হয়। ঠিক আছে, মেন্টল নামক পাতলা আবরণের দেহ আবৃত থাকে এবং মেন্টল থেকে চুনময় পদার্থ খরিত হয়ে শক্ত খোলক গঠন করে। এই যে আমি লিখে দেই, দেখো এটা হচ্ছে কি এদের, আচ্ছা পরে লিখি। এই মেন্টল থেকে কি হয়? একটা চুনময় পদার্থ খরিত হয়। এই যে মনে করো যে একটা চুনময় পদার্থ খরিত হইতেছে।
ঠিক আছে, এই যে দেখো একটা চূর্ণময় পদার্থ খরিত হয়ে, মনে করো এই যেটা হচ্ছে মেন্টল, মেন্টল পর্দা, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এই যে ভিতরেরটা হচ্ছে কি এদের দেহ, এদের কি দেহ, ওকে। এদের দেহটা কি দিয়ে আবৃত থাকে? এদের দেহটা এই যে মেন্টল নামক পর্দা দ্বারা আবৃত থাকে। এই যে পর্দাটা যে দিয়েছি আমরা, এটাই হচ্ছে মেন্টল নামক পর্দা। এদের দেহটা মেন্টল নামক পর্দা দ্বারা আবৃত থাকে, বুঝতে পেরেছ? এবং মেন্টল থেকে কি হয় ভাই, এই মেন্টল থেকে একটা চূর্ণময় পদার্থ খরিত হয়। এই মেন্টল থেকে এই চূর্ণময় পদার্থ খরিত হয়, যেটার জন্য কি হয়, শক্ত খোলক গঠন হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখে দেই, এটাকে আমরা বলবো কি, চূর্ণময় খোলক। কি বলবো? চূর্ণময় খোলক, চূর্ণময় খোলক। এই খোলকটা কেমন ভাই? এই খোলকটা হচ্ছে শক্ত, ঠিক আছে, ওকে। দেখো এদের দেহটা কেমন, এদের দেহটা নরম থাকবে এবং দেহটা কি হবে, মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকবে, ওকে। এবং এই মেন্টল থেকে চূর্ণময় পদার্থ খরিত হবে, যেটা দিয়ে কি হবে, শক্ত খোলক গঠন হবে। আমি আবারও বলি, এদের দেহটা নমনীয়, এদের দেহে কি হবে, এদের দেহটা মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকবে, ওকে। দেখো এই যে এদের দেহটা এই যে মেন্টল নামক পাতলা আবরণে আবৃত আছে এবং এই মেন্টল থেকে এক ধরনের চূর্ণময় পদার্থ খরিত হবে, যেটা দিয়ে কি হবে, শক্ত খোলক তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আমরা মেন্টাল দিয়ে কি মনে রাখবো? মনে রাখবো কি, মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে, ঠিক আছে। এবং পরে কি বলবো, বলবো যে এই মেন্টল থেকে চূর্ণময় পদার্থ খরিত হয়। এই যে দেখো লিখে দিয়েছি, মেন্টল থেকে চূর্ণময় খোলক, মেন্টল থেকে চূর্ণময় পদার্থ খরিত হয়, যেটা দিয়ে কি হয়, শক্ত খোলক তৈরি হয়, ওকে। মেন্টল থেকে চূর্ণময় পদার্থ খরিত হয়ে শক্ত খোলক গঠিত হয়। তাহলে তুমি মেন্টাল দিয়ে কি মনে রাখবা? মেন্টাল দিয়ে মনে রাখবা এদের দেহ মেন্টল নামক আবরণে আবৃত থাকে এবং মেন্টল থেকে চূর্ণময় পদার্থ খরিত হয়ে শক্ত খোলক তৈরি করে, ওকে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা ফুসকা দিয়ে কি মনে রাখবো? হ্যাঁ, ফুসকা দিয়ে মনে রাখবো হচ্ছে কি, ফুসফুস ও ফুলকা। ফুসকা দিয়ে কি মনে রাখবো আমরা? ফুসফুস ও ফুলকা। সন্ধি বিচ্ছেদ করো, মনে করো যে ফুসফুস, ফুলকা যোগ ফুসফুস ইকুয়াল ফুসফুস, ঠিক আছে। দুঃখিত, আমরা কি নাম, ফুলকা যোগ ফুসফুস ইকুয়াল কি, ফুসকা। ফুসকাটা কিভাবে গঠিত হবে দেখো, ফুসকাই খাই শর্ট, আমরা এই ফুসকা দিয়ে কি মনে রাখবো, এই ফুসকা দিয়ে মনে রাখবো যে ফুসফুস যোগ ফুলকা ইকুয়াল ফুসকা, ওকে। দেখো তাহলে এই ফুসকাই খাই দিয়ে আমরা মনে রাখবো কি, এদের শ্বসন কার্যটা ফুসফুস দিয়েও চলতে পারে এবং ফুলকা দিয়েও চলতে পারে, ওকে। এদের শ্বসন কার্য ফুসফুস এবং ফুলকার সাহায্যে চলে। এরা ফুসফুস বা ফুলকা অথবা মেন্টল দিয়ে শ্বসন কার্য চালাবে। এই যে আমরা যে মেন্টলটা লিখলাম, এই যে মেন্টল আবরণ, এই মেন্টল আবরণ দিয়েও তারা শ্বসন কার্যটা চালাতে পারে, ঠিক আছে। এরা শ্বসন কার্য কি দিয়ে চালাবে? মেন্টল আবরণ দিয়েও চালাতে পারে অথবা ফুসফুস ফুলকা দিয়েও চালাতে পারে, ঠিক আছে, লিখে দেই, ঠিক আছে, ওকে। এরা ফুসফুস বা ফুলকা অথবা মেন্টল দিয়ে শ্বাসকার্য চালাবে, ওকে। এরা ফুসফুস অথবা কি ফুলকা, এরা ফুসফুস অথবা ফুলকা, ফুসফুস অথবা ফুলকা অথবা কি ভাই, মেন্টল দিয়ে শ্বসন কার্য চালাবে। মেন্টল দিয়ে শ্বসন কার্য চালায় বা শ্বসন কার্য সম্পন্ন করে, ঠিক আছে। এরা ফুসফুস বা ফুলকা অথবা মেন্টল দিয়ে শ্বসন কার্য চালায় বা শ্বসন কার্য সম্পন্ন করে, বুঝতে পেরেছ?
ওকে, আর সল্ট দিয়ে আমরা মনে রাখবো এরা কি সামুদ্রিক, ঠিক আছে। এরা অধিকাংশই সমুদ্রের পানিতে বাস করে, তবে কিছু মিঠা পানিতেও বাস করে, ঠিক আছে। সল্ট দিয়ে মনে রাখবো কি সল্ট তো লবণ, লবণ না, সমুদ্রের পানিও তো লবণাক্ত, ঠিক আছে। আমরা সল্ট দিয়ে তাই মনে রাখবো অধিকাংশ সামুদ্রিক, অধিকাংশ সামুদ্রিক। অধিকাংশ সামুদ্রিক, তবে কিছু মিঠা পানিতেও থাকে, ঠিক আছে। তবে কিছু মিঠা পানিতে বাস করে, কিছু মিঠা পানিতে বাস করে, বাস করে, ঠিক আছে। সল্ট দিয়ে আমরা কি মনে রাখবো অধিকাংশ সামুদ্রিক এবং কিছু কি করে মিঠা পানিতে বাস করে, ঠিক আছে। আমরা এই ছন্দটা দিয়ে এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখবো এইভাবে, ঠিক আছে। আরো দুই একটা বৈশিষ্ট্য আমাদের এক্সট্রা মনে রাখতে হবে। এদের লার্ভা দশা আছে, ঠিক আছে, এদের লার্ভা দশা আছে। লার্ভা দশা কোনগুলো? ভেলিজার বা গ্লোচিডিয়াম, গ্লোচিডিয়াম লার্ভা দশা থাকে, ঠিক আছে। জীবন চক্রে ট্রকোফোর বা ভেলিজার, ঠিক আছে, বা গ্লোচিডিয়াম লার্ভা দশা রয়েছে, আমি লিখে দিব, ওকে, ঠিক আছে। দেখো কি লিখবো, এদের জীবন চক্রে কি আছে? গ্লোসিডিয়াম লার্ভা দশা আছে, ঠিক আছে। এদের লার্ভা দশা কি কোনগুলো? লার্ভা দশা, এদের লার্ভা দশা হচ্ছে কি ট্রকোফোর বা ভেলিজার, ঠিক আছে। ট্রকোফোর বা ভেলিজার বা গ্লোসিডিয়াম, ট্রকোফোর, ট্রকোফোর বাকি ভেলিজার, ট্রকোফোর বা ভেলিজার অথবা গ্লোচিডিয়াম। এইগুলো কি এদের লার্ভা দশার নাম, ঠিক আছে। এদের জীবন চক্রে ট্রকোফোর, ভেলিজার বা গ্লোসিডিয়াম লার্ভা দশা রয়েছে, ঠিক আছে। এরা একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে, এদের কি হয় যৌন জনন ঘটে, ওকে। এরা একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে এবং এদের যৌন জনন ঘটে, ঠিক আছে। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের আমরা বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? একটা ছন্দ দিয়ে মনে রাখবো। ছন্দটা কি? ইউ আর মাংসল সফট, হেমো মেন্টাল, ফুসকাই খাই সল্ট। ইউ দিয়ে মনে রাখবো এদের পুষ্টিক নালী পেঁচানো, ইউ আকৃতির, ওকে। আর দিয়ে মনে রাখবো এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে, কাইটিন নির্মিত, ওকে। মাংসল দিয়ে মনে রাখবো এদের মাংসল পিণ্ডের মতো পদ রয়েছে, ঠিক আছে। সফট দিয়ে মনে রাখবো কি এদের দেহ নরম বা নমনীয়, ঠিক আছে। হিমো দিয়ে কি মনে রাখবো? এদের হিমোসিল রয়েছে, যেটা একটা রক্তপূর্ণ দেহ গহ্বর। হিমোসিল ছাড়াও পৃষ্ঠীয় হৃদযন্ত্র ও রক্তনালী রয়েছে, ওকে। এদের রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত, ওকে। আর কি এদের রক্ত সংবহন তন্ত্রটা কি হবে? অর্ধমুক্ত হবে, এবং এদের রক্তে হিমোসায়ানিন ও এমিবোসাইট নামক রক্তকণিকা থাকে। হিমোসায়ানিন কি রঞ্জকটা কি দিয়ে গঠিত হয়? হিমোসায়ানিন রঞ্জকটা আমিষ এবং কপার দিয়ে গঠিত হয়, ঠিক আছে। হিমো পরে মেন্টাল দিয়ে আমরা কি মনে রাখবো? মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে এবং মেন্টল থেকে চূর্ণময় পদার্থ খরিত হয়ে শক্ত খোলক তৈরি হয়, ওকে। পরে ফুসকা দিয়ে আমরা কি মনে রাখবো? এরা ফুসফুস, ফুলকা অথবা মেন্টল দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে, ঠিক আছে। সল্ট দিয়ে মনে রাখবো এরা সবাই সামুদ্রিক, অধিকাংশই সামুদ্রিক, তবে কিছু মিঠা পানিতেও বাস করে, ঠিক আছে। এবং শেষে আমরা এদের লার্ভা দশাগুলো মনে রাখবো। এদের লার্ভা দশা কি? ট্রকোফোর বা ভেলিজার এবং কি গ্লোচিডিয়াম। ট্রকোফোর, ভেলিজার বা গ্লোচিডিয়াম নামক এদের লার্ভা দশা রয়েছে, ঠিক আছে। আমরা এই পর্বের প্রাণীদের এখন ক্লাস করব, ঠিক আছে। এদের কিছু ক্লাস আছে, আমরা ক্লাসগুলো একটু জানবো। দেখো এদের ক্লাসগুলো আমরা একটু জানবো, হ্যাঁ। এই পর্বের প্রাণীদের 5টি ক্লাসে ভাগ করা হয়েছে। এদের ক্লাস কয়টি ভাই? এদের ক্লাস হয়েছে 5টি।
5টি ক্লাস আছে, 5টি শ্রেণী আছে। ঠিক আছে, শ্রেণীগুলোর নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। শ্রেণীগুলো কোনগুলো ভাই? কি বলছে? কডোফোবিয়াটা। প্রথমটা হচ্ছে কডোফোবিয়াটা, ফোবিয়াটা। এই কডোফোবিয়াটার উদাহরণ কি ভাই? এই কডোফোবিয়াটার উদাহরণ হচ্ছে কি চকচকে কৃমি। কডোফোবিয়াটার উদাহরণ হচ্ছে চকচকে কৃমি। চকচকে কৃমি। ঠিক আছে, এদের একটা শ্রেণী কি কডোফোবিয়াটা, যেটার উদাহরণ হচ্ছে কি চকচকে কৃমি। ঠিক আছে, ক্লাস 2 কোনটা স্যার? পলিপ্ল্যাকোফোরা। পলিপ্ল্যাকোফোরা, এটার উদাহরণ হচ্ছে কাইটন। পলিপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকো। ঠিক আছে, প্ল্যাকোফোরা। পলিপ্ল্যাকোফোরা, এই পলিপ্ল্যাকোফোরার উদাহরণ হচ্ছে কাইটন। ঠিক আছে, এদের 2 নম্বর ক্লাসটার নাম কি? পলিপ্ল্যাকোফোরা। এই পলিপ্ল্যাকোফোরার উদাহরণ হচ্ছে কাইটন। 3 নম্বর ক্লাস হচ্ছে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা। এই গ্যাস্ট্রোপোডার উদাহরণ হচ্ছে শামুক। ঠিক আছে, গ্যাস্ট্রোপোডার উদাহরণ হচ্ছে শামুক। ওকে, দেখো 3 নম্বর ক্লাসটা কি? গ্যাস্ট্রোপোডা, উদাহরণ হচ্ছে শামুক। ঠিক আছে, 4 নম্বর ক্লাসটা হচ্ছে বাইবেলভিয়া। বাইবেলভিয়া, ওকে, বাইবেলভিয়া। ওকে, এই বাইবেলভিয়ার উদাহরণ হচ্ছে কি ভাই? এই বাইবেলভিয়ার উদাহরণ হচ্ছে ঝিনুক। ওকে ওকে, দেখো এদের 5 নম্বর ক্লাসটা হচ্ছে কি? সেফালোপোডা। 5 নম্বর ক্লাসটা হচ্ছে সেফালোপোডা। সেফালোপোডা, এই সেফালোপোডার উদাহরণ হচ্ছে অক্টোপাস। প্রত্যেকটা ক্লাস তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, উদাহরণ সহ মনে রাখতে হবে। ঠিক আছে, এই মলাস্কা পর্বের প্রাণীদের 5টি ক্লাস রয়েছে। মলাস্কা পর্বের প্রাণীদের ক্লাস কয়টি? 5টি ক্লাস রয়েছে। ঠিক আছে, প্রথম ক্লাসটি কি ভাই? কডোফোবিয়াটা, যেটার উদাহরণ হচ্ছে চকচকে কৃমি। ঠিক আছে, 2 নম্বর ক্লাসটা হচ্ছে কি? পলিপ্ল্যাকোফোরা। পলিপ্ল্যাকোফোরার উদাহরণ হচ্ছে কি ভাই? কাইটন। ঠিক আছে, 3 নম্বর ক্লাসটা হচ্ছে কি? গ্যাস্ট্রোপোডা। এই গ্যাস্ট্রোপোডার উদাহরণ হচ্ছে শামুক। 4 নম্বর ক্লাস হচ্ছে কি? বাইবেলভিয়া, যেটার উদাহরণ হচ্ছে ঝিনুক। এবং 5 নম্বর ক্লাসটির নাম কি? 5 নম্বর ক্লাসটি হচ্ছে সেফালোপোডা, যেটার উদাহরণ হচ্ছে অক্টোপাস। ঠিক আছে, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।